নজুমিয়ার ভাতের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর আজকে রান্না করবেন আমাদের চেনা মুখ হাসিব। তো আমার মনে হচ্ছে যে আমার চাকরিটা ছেড়ে দিতে হবে, মানে এই নজুমিয়ার ভাতের চ্যানেলটা আসলে হাসিবের ভাতের চ্যানেল বানায় ফেলতে হবে, কারণ আমার মনে হয় যে সব রান্নাই ওকে দিয়ে করাই। ও ভদ্রতা বসাতেও বড় ভাই যেহেতু না করতে পারছে না, তো হাসি মুখে মেনে নিচ্ছে, আর আমি ওর রান্না করা মজার মজার খাবার খাচ্ছি। তো হাসিব, জি দাদা, আজকে কি রান্না হবে? আজকে আমরা রান্না করতে যাচ্ছি ইলিশ পোলাও। ইলিশ পোলাও খুব অপরিচিত রেসিপি না, মোটামুটি কমন একটা রেসিপি, কিন্তু যেটা হয় ভালো রন্ধন শিল্পীর হাতে পড়লে কমন রেসিপি অসাধারণ স্বাদের হয়ে পড়ে। যেমন আমি ভাত রান্নলেও সেটা খাওয়া যায় না। তো যাই হোক হাসিব, তো আমরা শুরু করি। জি দাদা। আচ্ছা, আপনি এই পাশে চলে আসেন, আমার ধারণা দাদা এই পাশ থেকে সুবিধা হবে। তো আমরা প্রথমে কি করছি, আমরা একটা বোল নিয়ে নিলাম, এখন এটাতে টক দই অ্যাড করে নিব। আচ্ছা, আমরা বেশ খানিকটা টক দই অ্যাড করে নিব। ওকে, 3 টেবিল চামচ পরিমাণ দেখা যাচ্ছে। টক দইটাকে একটু ফেটিয়ে নিব। টক দইটাকে আমরা একটু ফেটে নিচ্ছি। তারপর এই পর্যায়ে এটার ভেতরে আমি ওকে এই চামচ দেব। হ্যাঁ, কিছুটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা এবং কিছুটা আদা বাটা। প্রায় আমি দেখলাম যে পেঁয়াজ বাটা 2 চামচের মতো, আর বাকি দুটো 1 চামচের মতো করে নেওয়া হলো। এবং কিছু ধনিয়া, হ্যাঁ ধনিয়া, একটু ধনিয়া বাটা নেওয়া হলো। আর একটু জিরা বাটা নিব। জিরা বাটা, এই যে এখানে জিরা বাটা। ওকে, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, এই 5টা পদ নেওয়া হলো বিভিন্ন পরিমাণে, মোটামুটি একই, প্রায় পেঁয়াজ বাটাটা একটু বেশি। এটা এখন টক দইয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ভালো করে, তাই তো? একটু ভালো করে মিক্স করে এই পর্যায়ে এটাতে একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। ওকে, এটার সঙ্গে একটু হলুদ এবং মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং একটু ধনিয়া বাটা, ধনিয়া গুঁড়ো। তার মানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো নিলাম, জিরার গুঁড়ো নিচ্ছি না আমরা। ওকে, বা হাসিব দিচ্ছে না, এটাও আবার ভালো করে মিশিয়ে দিতে হবে, তাই তো? লবণ দিতে হবে দাদা। আচ্ছা, লবণ আমরা এখন লবণ দিয়ে নিচ্ছি। লবণ স্বাভাবিকভাবেই স্বাদ মতো আপনি নিয়ে নেন। ওকে, খুব বেশি লবণ নিতে দেখলাম না, দেখা যায় পোলাও আবার লবণ অ্যাড করবো, এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোলাওয়ে লবণ থাকবে, সে কারণে এটাতে খুব বেশি লবণ দেওয়া হলো না। আচ্ছা, তার মানে এই সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং সুন্দর একটা রং তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এটাতে ইলিশ মাছ অ্যাড করব। ওকে, চামচটা একটু ক্লিন করে ইলিশ মাছটাকে অ্যাড করে দিব। ইলিশ মাছটাতে ভালো করে মাখানো হবে এই মশলাটা, তাই তো? ওকে, আমরা কত টুকরা, 5 টুকরা ইলিশ মাছ নিলাম, বেশ বড় বড় সাইজের। আমরা ভালো কিছু ইলিশ মাছ আমরা কিনেছিলাম, তো সেখান থেকে আমরা বড় বড় সাইজের 5 টুকরো ইলিশ মশলাতে মাখাচ্ছি আমরা এখন। ভালো করে একদম ভেতরে সুন্দরভাবে যাতে সবখানে মশলাটা ঢোকে সেভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে কি আমরা মাখিয়ে কি এই প্লেটে তুলে রাখবো? না, মাখিয়ে এটাকে তুলে রাখবো না।
আমরা 10 মিনিটের জন্য এটাকে মেরিনেট করে ম্যারিনেট রাখবো। করব। আচ্ছা 10 মিনিট পরে এটাকে আমরা তেলে ফ্রাই করব। ভাজবো। হ্যাঁ, গ্রেভিটা সহ। গ্রেভিটা সহ। ওকে, পোলাওটা কি মানে ওইটা 10 মিনিট হতে হতে করব নাকি পোলাওটা হচ্ছে পরে, পরে? আগে এটাকে ভালো করে ভালো ভেজে করে নিতে হবে, ভেজে তারপর নিতে হবে। আমরা মশলা মাখানো শেষ, তাই তো? হ্যাঁ। এখন আমাদের 10 মিনিটের অপেক্ষা, কিছু করার নাই। আমরা একটু গল্প শুনি, শুধু রান্না তো না, রান্না তো একটা গল্প আসলে। আচ্ছা হাসিব, জি দাদা। ধরা যাক আমি যদি প্রশ্ন করি যে সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে কাউকে বা বাজারে গেলেই সব মাছওয়ালা আপনাকে বলবে যে এইটাই পদ্মার ইলিশ, এইটাই পদ্মার ইলিশ। দেশে পদ্মার ইলিশ ছাড়া আর কোনো ইলিশ পাওয়া যায় না। যেভাবে বাংলাদেশের সব দই কুমিল্লার হয়ে যায়, সেটা যেখানেই বানানো হোক, তো তেমনি বাংলাদেশের সব ইলিশ মাছ আসলে পদ্মার ইলিশ মাছ। কিন্তু বরিশালের ইলিশের একটা আলাদা আছে, বরিশাল থেকে প্রচুর ইলিশ আসছে। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, সবাই বলে থাকে যে পদ্মার ইলিশ কেন, পদ্মার ইলিশ সবচেয়ে স্বাদের এটা বলা হয়। আপনার কোন ইলিশ প্রিয়, বরিশালের নাকি পদ্মার? আমার বরিশালের সন্ধ্যা নদীর ইলিশটা বেশি প্রিয়। সন্ধ্যা নদীর ইলিশ, আহা কি সুন্দর। মানে সন্ধ্যা নদী থেকে যে ইলিশটা ধরা হয় এটাই। আচ্ছা, এটা কেন প্রিয়? এটা ওই মাছটার কিছু বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে একটু মজাদার। আচ্ছা টেস্টটা হচ্ছে পদ্মার ইলিশের থেকে একটু ডিফারেন্ট, এবং বরিশালে যেহেতু মিষ্টি পানি, এটা তো অবশ্যই আপনি জানবেন, তো এই কারণে ইলিশ মাছটা হচ্ছে গিয়ে একটু মোটা সাইজের হয়ে থাকে। আচ্ছা তো এই কারণে হচ্ছে সন্ধ্যার ইলিশটা আমি আচ্ছা পছন্দ করি। বরিশালে আমরা আগেও একটা এপিসোডে বলেছিলাম যে বরিশাল হচ্ছে নদীর দেশ, এবং নদীগুলোর নাম আমরা বারবার বলা করি যে এই নদীগুলোর নাম কারা রেখেছিল। তাদের চাইতে বড় কবি তো আর নাই। এত সুন্দর একটা নদীর নাম সন্ধ্যা, একটা নদীর নাম কীর্তনখোলা, একটা নদীর নাম আগুনমুখা, একটা নদীর নাম আর কি পায়রা। এরকম কত সুন্দর সুন্দর নামের নদী আছে। তো সন্ধ্যা নদীতে আমার কিছুদিন আগে একবার যাওয়ার সুযোগ হয়েছিল। খুব সুন্দর একটা নদী, আমার পছন্দের একটা নদী। আচ্ছা যাই হোক, তো হাসিব বলছে যে সন্ধ্যা নদীর ইলিশ সবচেয়ে স্বাদের, তার কাছে ভালো লাগে, যদিও এটা সন্ধ্যা নদীর ইলিশ না। আমি পদ্মা আর ইলিশ খাই, বরিশালের ইলিশ খাই, আমি সর্বভুক। আমার দুইটা একটু স্বাদের ভিন্নতা আছে। আচ্ছা, স্বাদের ভিন্নতা কিভাবে তৈরি হয়? ইলিশ তো তৈরি হয়, ইলিশ তো থাকে সমুদ্রের মাছ, এটা এক এক নদীতে এক এক স্বাদের হয়, কিভাবে বলেন? এক এক নদীতে এক এক স্বাদের হওয়ার মূল কারণ হচ্ছে নদীর পানি অনুযায়ী। আচ্ছা পানিরও একটা টেস্ট থাকে, এক এক জায়গায় লবণ পানি এবং মিষ্টি পানি। আমাদের বরিশালের ওইদিকে যেহেতু মিষ্টি পানি, এজন্য মাছের টেস্টটা একটু ডিফারেন্ট, এবং নোনা পানিতে মাছের টেস্ট একটু ডিফারেন্ট। এ কারণে হচ্ছে গিয়ে ইলিশের হ্যাঁ, এটা একটা যেমন বৈশিষ্ট্য মাছের স্বাদ, ইলিশ মাছের স্বাদ বদল হওয়ার জন্য। আরো একটা বৈশিষ্ট্য আছে, আমি যেটা জানি আর কি, যে ডিম পাড়ার জন্যই সাধারণত ইলিশ মাছ ঝাঁক বেঁধে গভীর সমুদ্র থেকে নদীতে ঢুকতে থাকে। তো এই নদীতে যখন তারা ঢোকে, বিভিন্ন নদীতে ঢোকে, এবং তারা উজানে সাঁতরাতে থাকে, খুব দ্রুত গতিতে উজানে সাঁতরাতে থাকে। যত সে উজানে সাঁতরে উঠছে, যত সে উঠবে, তত তার শরীরের মাপ, তার তেল চর্বির এই পরিবর্তনগুলো হবে। যত সে উজানে সাঁতরাতে থাকবে, সেই গর্ভবতী ইলিশের মা। তো এই উজানে সাঁতরানোটার উপরে নির্ভর করে অনেকটা, কতটুকু তেল কতটুকু জমা হলো সেইটার উপরে নির্ভর করে ইলিশ মাছের স্বাদটা। যে কারণে ধরা যায় পদ্মার ওই ইলিশ, এই যে এই মেঘনা মোহনা পার হয়ে ওই দিক দিয়ে পদ্মা পর্যন্ত আস্তে আস্তে ওর শরীরটা বেশ তেলতেলে হয়ে ওঠে, বেশ স্বাদটা বেড়ে যায়। তো এই কারণেই পদ্মার ইলিশকে বলা হয় সবচেয়ে সুস্বাদু। যাই হোক, আমার মনে হয় 10 মিনিট হয়ে গেছে। জি দাদা। তো আমরা কি করবো এখন? অন করে নিব। অন করে নিলাম। ওকে, একটু পানিটা একটু করে নিলাম, পানিটা
কি করব এখন আমরা? তেল দিব? হ্যাঁ, সরিষার তেল? না এটাতে সরিষার তেল সয়াবিন তেল? হ্যাঁ আচ্ছা, সয়াবিন তেল আমরা এখানে এই রান্না আমার নিজের যদিও প্রায় সব রান্নায় আমি সরিষার তেল খেতে পছন্দ করি। সরিষার ঝাঁঝ গন্ধটা আমার ভালো লাগে, কিন্তু আজকে হাসিব বলেছে সয়াবিন তেলে রান্না করবে। ওকে, ও, এখানে আমরা বেশ ভালো পরিমাণে তেল নেওয়া হলো মাছ ভাজার জন্য। একটু তেলটা একটু গরম হয়ে নিতে হবে। আমরা যেখানে রান্না করি পাশেই 4টা বেড়ালের ছানা, ছোট ছোট কিউট কিউট। তো সারাক্ষণ তাদের ম্যাও ধ্বনি শুনতে হয়, আমাদের কিউট লাগে। আমরা তাদেরকে খাবারও দিই প্রতিদিনই। ওকে, আমরা এখন তেলগুলো বেশ গরম হয়ে এসছে, জানান দিচ্ছে, এবং সেখানে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দারুণ একটা শব্দ হচ্ছে। ও মা, কি হবে এই যত্ন করে, নয়তো দেখা যাবে চোখে ছিটে এসে যাচ্ছে। তাকে সাবধান। আপনি করতে পারেন। আঁচটা কি একটু কমিয়ে দেবো? না দাদা, ওকে, আমরা 5 টুকরো ইলিশ আমরা ঢেকে দিব। হ্যাঁ দাদা, 5 টুকরো ইলিশ এখন ভাজা হচ্ছে। তারপর কি হবে? এটা উল্টে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, মশলা দিবেন বলেছিলেন? হ্যাঁ এখন মশলাটা দেবো? না, মশলাটা একটু ইলিশটা ভাজা হলে তারপরে আচ্ছা। অ্যাড করে দিব। আচ্ছা, কতক্ষণ পরে উল্টাবো? 2-4 মিনিট পরে উল্টালে হয়ে যাবে। হ্যাঁ, বাঙালির সবচেয়ে প্রিয় মাছ, বাঙালি বলতেই ইলিশ। এবং ইলিশের একটা বড় হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ এই বাংলাদেশে হয়। এই ছোট্ট একটা দেশ, এই দেশেই সবচেয়ে বেশি ইলিশ হয়, সবচেয়ে স্বাদের মাছটা। তার মূল কারণ আসলে ইলিশের যখন জন্ম হওয়ার সময় ইলিশ, তখন আসলে ইলিশ শিকারটা বন্ধ রাখা হয়। বাংলাদেশ সরকার এটার পেছনে বড় রকম একটা উদ্যোগ নিয়েছে, যে মানে ধরা যাক 2 মাস জেলেরা ইলিশ ধরতে পারবে না, যাতে জাটকা ইলিশ, ছোট ইলিশগুলো ধরা না পড়ে, যাতে মা ইলিশ ধরা না পড়ে। তো সেই কারণে 2 মাস প্রত্যেকটা জেলেকে ভর্তুকি দেওয়া হয়, যাতে ইলিশ প্রজনন সুন্দর এবং সুষ্ঠু হয়। আমরা এবার কি উল্টে দিব? জি দাদা, দারুণ একটা গন্ধ হচ্ছে কিন্তু। আচ্ছা, আমরা পারবো তো? ঠিক জি দাদা, উল্টে দিতে পারবো তো? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না। আরে আমি তো কিছু পারি না। একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। ও, আমি তো ভেঙে ফেলছি জোড়া তালি দিয়ে। এই যে, আহা, আবারও একটা জোড়া তালি লাগছে আমার। তো অতি সাবধানতা অবলম্বন করতে গিয়ে তো এই পর্যায়ে এটার উপরে আমি গ্রেভিটা দিয়ে দিব। এই পর্যায়ে আমরা গ্রেভিটা দিয়ে দিচ্ছি এর উপরে। খুবই সফলতার সাথে একটা ইলিশও না ভেঙে আমি উল্টাতে পেরেছি। অতটা অকর্মাণ ঢেকে না আমি।
আমরা ইলিশের উপরে এবং তেলের উপরে গ্রেভিটা, মশলা মাখানো টক দইটা, গ্রেভিটা দিয়ে দিলাম। এবং কি ঢেকে দেবো? হ্যাঁ দাদা, এখান থেকে দুটা এলাচ দিয়ে দিবেন। সাদা এলাচ না কালো এলাচ? সাদা এলাচ। সাদা এলাচ। আচ্ছা, আমরা দুটো হ্যাঁ একটু ভেঙে দিই। দুটো এলাচ আমরা তুলে দিলাম মাছের উপরে। আর কিছু না, এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে আসবো। এটা কি ঢেকে দিব? হ্যাঁ। আচ্ছা, আসিফ গাছের হাত ধরে আমি যাতে মাছগুলো লেগে না যায়, যাতে পুড়ে না যায়, সেজন্য একটু নেড়ে দিচ্ছে আসিফ। বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং গ্রেভিটা দেখতে বেশ লোভনীয় হয়েছে। আমি খাদক মানুষ, আমার ভালো স্বাদের খাবারের গন্ধ নাকে গেলে আমার ক্ষুধা লেগে যায়, ভরা পেটে থাকলেও। তো আমার এখন যেমন এই গন্ধ পাচ্ছি, এই যে নাকে এসে লাগছে ইলিশের গন্ধ, আমার হচ্ছে এক মিনিট ভাপিয়ে পড়ি। মাছটা হয়ে গেছে, আমরা চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই তো অপূর্ব হয়েছে এবং একটা অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে। সেটার কথা এতবার বলেছি, আর কত বলবো, এবার আর বললাম না। হ্যাঁ, খুবই সুন্দর। তবুও দাদা, প্রশংসা আচ্ছা। শুনতে কে না চায়। হ্যাঁ। ওকে দাদা, তো এটাকে আমরা সাইড করে নিব। দাদা কি এখনই খেয়ে নিবেন? আমার তো ইচ্ছে করছে, যাও অপেক্ষা করি। এখন কি হবে? একটা চামচ দরকার। কি ধরনের চামচ? হ্যাঁ, ওই চামচটা দিলেই হবে। আর একটা, হ্যাঁ এটাও। এটা হ্যাঁ। ওকে। আচ্ছা, তার মানে আমরা এখন মাছগুলো এই প্লেটে তুলে রাখবো, তাই তো? আপনি তুলতে থাকেন, অসুবিধা নেই, ও পেয়ে যাবে। সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। হ্যাঁ, মাছগুলো স্বাভাবিকভাবেই বেশ নরম হয়ে গেছে, তো যাতে ভেঙে না যায় খুব সাবধানে, সন্তর্পণে। সন্তর্পণে, বাংলা ভাষায় সুন্দর সুন্দর সব শব্দ আছে। সন্তর্পণে। এটা সবাই জানতে হবে। আমরা অতি সন্তর্পণে মাছগুলো না ভেঙে তুলে আনতে পারছি। মাছটাকে একটু সাইড করে রাখবো। মাছটা এখন আমরা একটু সরিয়ে রাখলাম আমার পাশে রাখাটা যদিও খুবই বিপজ্জনক, দেখা যাবে খেয়ে ফেলছি। এবং একটা বড় হাঁড়ি নিয়ে চুলায় বসিয়ে দেব। আচ্ছা, আমরা একটা বড় হাঁড়ি নিলাম, চুলায় বসিয়ে দিলাম। এখন এখানে চুলাটাকে অন করলাম। ওকে, তো এখানে আবার তেল নিব। এখানে তেলের পরিমাণটা একটু কম নিব, যেহেতু আমাদের গ্রেভিতে অনেকটা পরিমাণে তেল আছে। আচ্ছা, ওকে। এবং একটু ঘি অ্যাড করব। আচ্ছা, একটু ঘি লাগবে, আমি দিচ্ছি। কতটুকু পরিমাণ? বেশি না, অল্প একটু। এতটুকু? হ্যাঁ, বেশি দিলে আবার ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, এই কারণে। আচ্ছা, বেশি ঘি দেওয়া যাবে না। বেশি ঘি দিলে ইলিশের যে গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। তো আমরা অল্প একটু ঘি দিয়ে দিলাম। এই পর্যায়ে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে তারপরে কি চালটা দিয়ে দিবেন? হ্যাঁ, চালটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমরা পোলাওয়ের চাউল নিয়েছি একেবারেই। আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে কতটুকু চাউল, এটার কোনো আসলে পরিমাণ নাই। আপনি কতজন খাবেন, কতটুকু খাবেন আপনার অনুযায়ী। মাছেরও পরিমাণ হচ্ছে নিজের উপরে এবং চালেরও পরিমাণ হচ্ছে নিজের উপরে। হ্যাঁ, আপনি কতটুকু খাবেন? আমরা 5টা নিয়েছি, কারণ হচ্ছে 4টা আমার লাগবে, হাতে একটা দেব। আচ্ছা, এখন এর মধ্যে কি কাঁচামরিচ? হ্যাঁ, গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব। আচ্ছা, কাঁচামরিচ হচ্ছে ঝাল নিজের উপরে, আপনি কতটুকু ঝাল খাবেন। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম।
এবং কাঁচামরিচগুলো কাটা হয়নি, ফালি করা হয়নি, একেবারে আস্ত জাস্ট গোটাটা ফেলে আমরা তুলে দিলাম। ও যা হোক, দর্শককে সাক্ষী রেখে হাসিব কথা দিয়েছে যে প্রয়োজনে প্রত্যেক পর্বেই আসবে। আমার বেশ আরাম হলো, আমাকে রাখতে হবে না। আচ্ছা, পোলাওটা ভাজা হয়ে গেছে। এখন আমরা সেই তেল মশলা মাখানো টক দইয়ের গ্রেভিটা আমরা এখন এখানে দিয়ে দেব। ওইটা দিয়ে দিই। গ্রেভিটা অ্যাড করে নিলাম। এটা নেড়ে দিতে হবে। হ্যাঁ, পোলাও লবণটা কি এখন দিবেন নাকি পরে? লবণটা এখনই দিব, একটু মিক্স মশলাটা করব। মাখানো। হ্যাঁ, এই ইলিশ পোলাও রান্নাটাও কি আপনি মায়ের কাছ থেকে শিখেছেন নাকি নিজে নিজে চেষ্টা? এটা হচ্ছে নিজে নিজে। আচ্ছা, নিজে নিজে। আমার মাও ভালো ইলিশ পোলাও রান্না করে, কিন্তু ওই রেসিপিটা আমার এখন পর্যন্ত জানা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা তো নিজে আমার নিজে। একদিন খাবার ইচ্ছা হলো, তো বিভিন্ন ওয়েবসাইট দেখে তারপরে হচ্ছে আচ্ছা, শিখেছি। পর্যায়ে আমরা একটু লবণ অ্যাড করে দিব। আমরা স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে। গরম পানিটা লাগবে দাদা। ওকে, আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। হাসিব, আমাকে থামতে বলতে হবে। হ্যাঁ ওকে দাদা, হচ্ছে দাদা, আরেকটু আরেকটু আরেকটু, আর খানিকটা। আর খানিকটা। ওকে, আচ্ছা, মানে এটার গরম পানি কতটুকু দিতে হবে সেরকম পরিমাণ এটা হচ্ছে লবণ যেরকম পরিমাণ অনুযায়ী, আচ্ছা আচ্ছা ওইরকম পানিটা পরিমাণ অনুযায়ী। আচ্ছা, এমনিতে যখন আমরা পোলাও রান্না করি তখন সাধারণত যতটুকু চাউল নেই তার দ্বিগুণ পরিমাণে গরম পানি নেই। এখানে অবশ্য যারা ভালো রাঁধে তাদের আসলে চোখের আন্দাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অত ঢাকনা দিয়ে দিব। তাদের অত মাপামাপি প্রয়োজন হয় না, তারা জাস্ট চোখের আন্দাজেই বুঝে নেয়। যেমন হাসিব, ওর মাপামাপি লাগেনি, ও জাস্ট চোখের আন্দাজে বলে দিল যে এতটুকু পানিতে হয়ে যাবে। এখন আমরা কি করবো হাসিব? ঢাকনাটা দিয়ে দিব। হ্যাঁ, তারপর এবং কিছুটা সময় ওয়েট করব। আচ্ছা, এখন আবারও আমাদের অপেক্ষার পালা। এটার কি অবস্থা? এটা প্রায় হয়ে এসেছে। আমরা পোলাওটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমরা ইলিশ মাছটাকে অ্যাড করে দিব। আচ্ছা, এখন এর ভাজে ভাজে ইলিশগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অল্প আছে, মিনিট 5 হলেই আমাদের ইলিশ পোলাও খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো এখন আমরা তাহলে এই পুরো প্রক্রিয়াটা ছোট করে একটু সংক্ষেপে যদি বলে নিই, আমি বলার চেষ্টা করি, দেখেন কোথাও ভুল হলে আপনি শুধরে দিবেন। অবশ্যই দেবেন। বাটিতে বড় বলে টক দইয়ের সঙ্গে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা বলা নিষেধ, আমি বলতেছি জিরা বাটা মিশিয়ে নিব। তারপরে একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া মিশিয়ে নিব। তার সঙ্গে মিশিয়ে নেব অল্প একটু লবণ, বেশি লবণ দেব না, কারণ যেহেতু পোলাওয়ের সঙ্গে লবণ থাকবে। এইগুলো মিশিয়ে, কোনোটা বাদ দিয়েছি না দাদা? জিনিয়াস। তো এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে ওটার মধ্যে ইলিশ মাছের টুকরোগুলোকে ভালোভাবে মশলাটা দিয়ে মাখিয়ে আমাদের মিনিট 10 রেখে দিতে হবে ম্যারিনেট করে। তারপরে কি করতে হবে? তারপরে আলাদা একটা পাত্রে তেল নিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যে মাছগুলোকে
ভালো করে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজি না, কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার একটা পর্যায়ে বাকি গ্রেভিগুলা যে মশলাটাও এখানে দিয়ে দিতে হবে সেই তেলের উপরে। যখন হয়ে গেল তখন মাছগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে মশলাগুলোও তুলে ফেলতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে আলাদা একটা পাত্রে তেল নিতে হবে। তেল নিয়ে তার মধ্যে পোলার চাল দিয়ে দিতে হবে। পোলার চাল দেওয়ার পরে কি করতে হবে, আচ্ছা, তার আগে তেল দেওয়ার পরে একটু সামান্য ঘি নিতে হবে, বেশি ঘি দেওয়া যাবে না, তাতে ইলিশের যে স্বাদটা, গন্ধটা সেটা ধ্বংস হয়ে যাবে। অতএব অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে পোলার চালটা দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে কাঁচামরিচ, যতটুকু আপনার ঝাল প্রয়োজন হয় ততটুকু আন্দাজ মতো, আর দিতে হবে লবণ। কোনো কিছু বাদ দিয়েছি? না দাদা, এখানে ঘিটা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, ঘি না, আমি হচ্ছে ঘি লাভার, এজন্য সব জায়গায় ঘি অ্যাড করি। আচ্ছা, আমিও খুব ঘি খেতে পছন্দ করি, এমনকি আমার খুব প্রিয় একটা, ওই যে বারবার শৈশবে ফিরে যাই, শীতের দিনে গরম ভাত, আলু ভর্তা, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, পোড়া, আর ডিম ভাজি আর ঘি, অমৃত। সকালবেলা, আমি সকালবেলাও ভাত খাই, আমি হাবাতে বাঙালি। যাই হোক, তো আমি ঘি খাই। আপনাদের যার ঘিয়ের স্বাদ পছন্দ না তারা খাবেন না। আমার ঘিয়ের স্বাদ পছন্দ, যদিও বলা হয়ে থাকে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আমি অতটা অদম হওয়া সত্ত্বেও আমার পেটে ঘি কিভাবে জানি সহ্য হয়ে যায়। তারপরে যখন নাকি মোটামুটি অনেক চালটা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন প্রথমে আমাদেরকে দিয়ে দিতে হবে গ্রেভিটা, যেটা মাছের সঙ্গে, মাছটাকে আলাদা করে নিয়ে শুধু গ্রেভিটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আরো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দিতে হবে গরম পানিও পরিমাণ মতো, যে কতটুকু দিলে আপনার সুবিধা হয়। পরিমাণ মতো গরম পানি দেওয়ার পরে পোলাওটা যখন অনেকটা হয়ে যাবে, তখন জাস্ট এটার উপরে ইলিশ মাছগুলো ছড়িয়ে দিতে হবে সন্তর্পণে, খুব সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়। সুন্দরভাবে দিয়ে ঢেকে রাখতে হবে মিনিট 10, তার মিনিট 5। হ্যাঁ, প্রায় হয়ে আসছে। এটা হতে হতে আমরা প্লেটটা একটু সাজিয়ে নিই। আমি যদি খুব একটা সাজাতে পারি না। আচ্ছা, হাসিব নিজেই খুব ভালো সাজাতে পারে। আমরা কিছু নেন, আপনি নেন। সেই হাসিব, গন্ধই বলে দিচ্ছে খাবারটা কত সুস্বাদু হয়েছে। আমরা কি এখন তুলে নিব? চুলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, চুলাটা অফ করে আমরা আপাতত মাছটা একটু সাইড করে নিয়ে আগে পোলাওটা তুলে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। দাদা, তো তৈরি ইলিশ পোলাও টেস্ট করে দেখুন কিরকম হয়েছে। আমার হাতে সুস্বাদু ইলিশ পোলাও হাসিব রেঁধেছে, আমি খাবো। পোলাওটা ভীষণ স্বাদের। মাছ জানি হাসিবের এখন দুরু দুরু করছে যে আমি কি বলবো, খারাপ হয়েছে না ভালো হয়েছে।
আরেকটু টেনশনে রাখি, আর এই সুবাদে আমি আরেকটু খেয়ে নিই। দুর্দান্ত, অসাধারণ স্বাদ হয়েছে। ইলিশের স্বাদটা অটুট আছে। অধিকাংশ সময় হয় যেটা ইলিশের স্বাদটা হারিয়ে যায়, যেখানে ইলিশের স্বাদটা অটুট আছে, পুরোপুরি পাওয়া যাচ্ছে। মানে আমি মুগ্ধ হচ্ছি। থ্যাংক অনেক ইউ দাদা, ধন্যবাদ। আমাকে ডাকার জন্য আপনার এই শোতে। আরে আমি তো প্রত্যেক পর্বেই ডাকতে চাই, আমি তো চাই আপনিই রান্না করেন, আমি পাশাপাশি শুধু খাবো। অনেক থ্যাংক ইউ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অসাধারণ সব খাবারের রেসিপি নিয়ে আমরা পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, বিদায়। কাট।